চাঁপাইনবাবগঞ্জে 3টা সংসদ আসন, সেখানে 3টা আসনই জামাত পেয়েছে। আর ওখানে লড়াই করে ফেল করেছিল, আপনারা অনেকেই নাম জানেন, চিনেন, হারুন সাহেব। সেই হারুন সাহেব 62,000 ভোটে পরাজিত হয়েছে। এখন কিছুদিন পরে বর্তমান সরকার ওই হারুনকে ওই জেলার জেলা প্রশাসক করেছে, মাথায় উঠাই। এখন আপনারা বলেন, দ্বন্দ্ব যে শুরু হলো, এটা তো এখান থেকেই দ্বন্দ্ব শুরু হয়। সরকার নিজেই দ্বন্দ্ব শুরু করার একটা ষড়যন্ত্র করছে বলে মনে হয়। এটা কেন করা? আমাদের আমির জামাত ঢাকা 15তে নির্বাচিত হয়েছে, আমি খবরটা শুনলাম, পরে যাচাই করেছি কোটা সঠিক। একটা কলেজের সভাপতি করতে হয়, কলেজ পরিচালনার জন্য একটা সভাপতি লাগে না? সেই সভাপতি করার জন্য সেখানে ডিও লেটার একটা দিতে হয় এমপি সাহেব। এই ডিও লেটার শেষ পর্যন্ত কে দিল? ওইখানে আমির জামাতের সাথে ভোটে যিনি পরাজিত হয়েছেন তার স্বাক্ষরে সেই ডিও লেটার দিয়ে প্রশাসন ওখানে মানে একজন সভাপতি নির্বাচিত করেছে। আমির জামাতের ডিও লেটার কোনো তোয়াক্কা তারা করেনি। তো সংসদ সদস্যদের যারা গুরুত্ব দেয় না, ফেল পড়া লোকদের যারা গুরুত্ব দিতে চায়, তারা তো পরাজিত মানসিকতার লোক, পরাজিত মানসিকতার দল হিসাবে চিহ্নিত হয়ে থাকবে জাতির সামনে। আমারটাও আমি বলি, আমার তো বাদ দেবো কেন, আমারও তো ফাঁক আছে। আমার এলাকায় ওখানে একটা কলেজের কাজের উদ্বোধন হবে। সরি, আমি এগুলো যেতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা যত সুন্দর সুন্দর কথা বলেছেন, এই সুন্দর কথাগুলো কত অসুন্দর কাজ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেইটাই চিত্রটা তুলে ধরার জন্য। এখন কলেজের মানে বিল্ডিং উদ্বোধন হবে, কাজ শুরু হবে। সেখানে এটা তানোর উপজেলা, গোদাগাড়ি তানোর আমার উপজেলা, সেই তানোর উপজেলায় একটা কলেজ উদ্বোধন হবে। সেখানে এমপি হিসাবে আমাকে উদ্বোধন করার কোনো চিন্তাই তাদের মনে ছিল না। তারা ওখানে বাদ দিয়ে তাদের যে মহিলা এমপির কিন্তু কোনো এলাকা নাই, আপনার বোধহয় জানো। কনস্টিটিউশনালি দে হ্যাভ নো এনি কনস্টিটিউয়েন্সি, মানে গোটা বাংলাদেশি তা। তো এই সংরক্ষিত আসনের একজন এমপিকে দিয়ে তারা সেটা ওখানে মানে উদ্বোধন করার চেষ্টা করছে। আপনারাই বলেন, এটা কি সংসদ সদস্যদের অবমাননা করা হয় না? আমি বললাম যে ঠিক আছে, যদি তারা করতেই চাই, আমি বিভাগীয় কমিশনারকে বলেছি, জেলা ডিসিকে বলেছি, আর ইউনিকে তো বলতেই আছি যে যদি আপনারা তাকে সম্মান দিতে চান, তারা আসতেই চায়, ঠিক আছে, সেখানকার লোকাল এমপি প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি হিসাবে তারা অনির্বাচিত সংরক্ষিত আসন হতে তারা এখানে বিশেষ অতিথি হিসেবে আসবে, কোনো অসুবিধা হবে না, একটা সমন্বয় হতে পারে। কিন্তু তারা সেটাও গ্রহণ করে। তো যারা এইভাবে অনিয়মের রাজত্ব শুরু করেছে, তারা দেশটাকে ভালো করে চালাতে পারবে? আমি বলেছিলাম, গণভোট 70% লোককে যারা অপমান করেছে, আমি মনে করি যতদিন গণভোটের এই রায় তারা মেনে না নিবে, ততদিন এই গণরোষে তারা থাকবে। জনগণ তাদের পক্ষে কখনোই মতামত দিবে বলে আমরা বিশ্বাস করি। একটা লোকের দু একটা যদি ঘা উঠে শরীর, মলম টলম দিয়ে সারা যায়, কিন্তু গোটা শরীরটাই যদি পচে যায়, রক্তই যদি পচে যায়, আপনি বলেন এই ট্যাবলেট দিয়ে ক্যাপসুল দিয়ে চলবে? না, এটাকে টোটাল অপারেশন করা লাগবে, ওর রক্তই চেঞ্জ করতে হবে। তো আজকে দেশ যে জায়গায় গেছে, বাংলাদেশের সংবিধানের রক্ত পরিবর্তন করতে হবে। এটা ছোটখাটো কোনো প্রতিষেধক দিয়ে এটা ঠিক হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটি আয়াত বলেছেন, আয়াতের অংশ, লা তাজলিমুনা ওয়ালা তুজলাম, তোমরা না জুলুম করবা, না জুলুম সহ্য করবে। জুলুম করাও যাবে না, জুলুম সহ্যও করা যাবে না। এই ফর্মুলায় যদি জাতি পরিচালিত হয়, তাহলে দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। কিন্তু যারা জুলুম করে, তারা জুলুম করতেই আছে, এদেরকে ঠেকানোর জন্য কোনো লোক নাই। আর যারা মজলুম, তারা জুলুম সহ্য করতেই আছে, তারা রুখে দাঁড়ানোর মতো যে পরিবেশ, এটা তারা সৃষ্টি করতে পারে না। অবশ্যই জুলাই একটা ব্যতিক্রম ধর্মী বিপ্লব। আমার মনে হয় বিপ্লবের চাইতে অভ্যুত্থান বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমার কাছে মনে হয়। এখানে কয়েকটা স্লোগান ছিল, দেখেন, স্মরণ করেন আপনারা। প্রথম স্লোগানটা উঠেছিল, মেধা না কোটা। আপনারা কোনটা চান, মেধা চান না কোটা চান? কোটা চান। এই কোটার কারণেই তো ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছিল যে লেখাপড়া না করেই কোটা ভিত্তিক চাকরি দিয়ে দেওয়া হবে, তাহলে আমাদের থাকলোটা কি? আমাদের লেখাপড়া করে যে মেধা তৈরি হবে, এই মেধার মূল্যায়ন তো হচ্ছে না।
এই মেধার মূল্যায়ন না হয় বিক্ষোভের সূচনা হচ্ছে। আচ্ছা, এখন আপনারা বলেন তো, এই যে বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পর্যন্ত নিয়োগ হয়েছে, এটা তো উচিত ছিল একটা কমিটি সেখানে থাকবে, তারা সেখানে তার ইন্টারভিউ নিবে, বিভিন্নভাবে তাদেরকে ঠিক করার পরে বিশ্ববিদ্যালয়ের উপযোগী একজন ভাইস চ্যান্সেলর হবে। কিন্তু এখন বর্তমান সরকার যে নিয়োগ দিচ্ছে, এটা কি মেধার ভিত্তিতে না কোটার ভিত্তিতে? কোটা মানে এই দলীয় কোটা, যে আমার দল বেশি পেয়েছে, সরকার গঠন করেছে, আমি যা বলবো সেটা এখানে চলবে। তাহলে বলবো যে সরকারের প্রথম দফা যেটা জুলাইতে ছাত্ররা চেয়েছিল, তাকে কবর দিয়ে একেবারে দাফন করে দেওয়া হয়েছে। যদি এভাবে চলতে থাকে, নির্বাচনের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রশাসক যেটা নিয়োগ করা হয়েছে, এখানে প্রতিনিধি নির্বাচিত হবে। সংবিধানের একটা ধারাই আছে, জনগণের কল্যাণকামী যেসব প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসিত হবে। কিন্তু এখন কি তা হচ্ছে? এখন দলকানা লোকদেরকে সেখানে ঢুকানো হচ্ছে। আমি দলকানা বলছি এই জন্য, ভোটে পাস করতে পারে না, এখন তো মনে করছে যে আর করার তো কোনো কিছু সুযোগ নাই, এই জন্য এই লোকগুলাকে অন্ধ দৃষ্টিকোণ থেকে ওই সব জায়গায় নিয়োগ করছে যেখানে গেলে তাদের পকেটে কিছু টাকা আসতে পারে। এবং এরা যখন দলবল জনবল নিয়ে শক্তিশালী হবে, তখন হয়তো মানে কিছুদিন পরে নির্বাচন আসবে, সেই নির্বাচনকে এই সমস্ত মাস্তানদেরকে নিয়ে আর এই সব কালো টাকা যেগুলো তারা অর্জন করবে, এই টাকা দিয়ে তারা সমাজে নির্বাচিত হওয়ার চেষ্টা করবে। তখন নির্বাচন হবে না, তখন মারামারি করে সেই গুন্ডামি যে চলেছিল ওই সময়, মনে আছে আপনাদের? 10টা গুন্ডা নাকি, সরি হ্যাঁ, 10টা হুন্ডা 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এই ফর্মুলা আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, এবং অতীতেও হয়েছে এগুলো। আচ্ছা, আর একটা স্লোগান দেখেন, সেখানে স্লোগান দেওয়া হয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস। তার মানে জাস্টিস ছিল না বাংলাদেশে। ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিচারের দন্তাস্ব পর্যন্ত ছিল, কোথাও ছিল না। এই সুবিচার প্রতিষ্ঠার জন্য ছাত্ররা, শুধু ছাত্র নয়, ছাত্র, শিক্ষক, শ্রমিক, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে কিন্তু নেমে পড়েছিল। আমি দোয়া করি শুরুতেই যে সমস্ত শহীদ হয়েছেন এই জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে, যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আহত হয়েছেন, এখনো বিভিন্ন জায়গায় চিকিৎসারত আছেন, সুস্থ হতে পারেননি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দ্রুত তাদেরকে সুস্থ করে দেন, আল্লাহুম্মা। সম্মানিত ভাই এবং বোনেরা যারা উপস্থিত আছেন, আমি আপনাদের বিবেচনা করতে বলবো আরেকটা স্লোগানের জন্য। যে স্লোগানটা তারা দিয়েছিল, এটা বোধহয় ইউনিভার্সাল একটা স্লোগান, সেটা হলো এই, যুদ্ধ শেষ হয়নি। বলেন তো স্লোগানটা কি আপনারা? এটা আপনাদের মুখস্থ আছে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি। আবু সাইদ মুগ্ধ, কোনোদিনই যুদ্ধ শেষ হবে না। হক যতদিন প্রতিষ্ঠা না হবে, মানুষের ভিতরে যদি ইনসাফ প্রতিষ্ঠা যতদিন না হবে, এই যুদ্ধ চলতেই থাকবে। এই জন্য আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হবে না যুদ্ধ। প্রিয় ভাইরা, আমি যে কথাগুলো বলি এখন আমার কথা মূল জায়গায় যেতে চাই, সেটা হলো দুটা ভোট হলো। জুলাইয়ের কথা আসলে ভোটের কথা অবশ্যই বলতে হবে। কয়টা ভোট হয়েছিল বলেন? একটা ছিল জাতীয় সংসদের, আর একটা কি ছিল? গণভোটে। গণভোটে ভোট পড়েছিল প্রায় 70%, 70-এর কাছাকাছি। 70% ভোট যেটা দিল গণভোট, সেই গণভোটকে কি মানা হয়েছে? সরকার কি এটা মেনেছে? মানে নাই। তার মানে 70% মানে তো প্রায় তিন ভাগের 2 ভাগই বলা যায়, 3 ভাগের 2 ভাগেরও বেশি। এত লোক ভোট দেওয়ার পরে তাদের ভোটের সম্মান করা হলো না। তার মানে
70% লোককে অপমান করা হয়েছে, তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। যে জাতি এবং যে সরকার মেজরিটি জনগণের ভোটের গুরুত্ব দিতে জানে না, দিতে পারে না, সে জাতি পৃথিবীতে কোনো জাতি হিসেবে অবশিষ্ট থাকবে বলে আমার মনে হয়, যতক্ষণ পর্যন্ত এই ফর্মুলাকে চেঞ্জ না করা যাবে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আপনারা বলতে বলতে মুখের ফেনা আপনাদের আমাদের উঠে গেল, কিন্তু মেজরিটি কি গ্রান্টেড হয়েছে? হলো না। একটা দেশ এভাবে চলতে পারে। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রশাসনে আপনি দেখেন কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি দুটো উদাহরণ দিই, সরি বেশি লম্বা করবো না, নামাজ 5টাতে 5:15 বোধহয় জামাত, আমি নিয়ত করছি ওখানে শেষ করে দিতে পারবো। তো আপনারা দেখেন যে বিশ্ববিদ্যালয়ের তো আছে একটা কথা, যে সেখানে দিল না, একটু আগে বলেছি, ভোটে পরাজিত যে হয় আর ভোটে যে পাশ করে, মর্যাদা তো যে পাশ করেছে তারই তো হওয়ার কথা। কিন্তু আপনি আজকে বাংলাদেশের চিত্র দেখেন, যেখানে এমপি আছে আমাদের মোল্লা ভাই, আমাদের আব্দুল কাদের মোল্লা ভাই ছিল, তো উনি চলে গেছেন, আল্লাহ তাকে শাহাদত কবুল করুন। আমাদের আর এক মোল্লা ভাই ফরিদপুর, একই জায়গার লোক। তো এই মোল্লা ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তো আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের বাংলাদেশের এই যে অভ্যাস, এই অভ্যাসটা বন্ধ করা উচিত, তা না হলে আগামী দিনে গণতন্ত্রের কোনো মূল্য হবে না। তো যারা এইভাবে অনিয়মের রাজত্ব শুরু করেছে, তারা দেশটাকে ভালো করে চালাতে পারবে? আমি বলেছিলাম গণভোট 70% লোককে যারা অপমান করেছে, আমি মনে করি যতদিন গণভোটের এই রায় তারা মেনে না নিবে, ততদিন এই গণরোষে তারা থাকবে, জনগণ তাদের পক্ষে কখনোই মতামত দিবে বলে আমরা বিশ্বাস করি। অতএব আমি এখনো সরকারকে বলবো, আমরা কিন্তু একটা পলিসি নিয়েছি, মনে রাখবেন, আমরা খালি বিরোধিতার জন্য বিরোধিতা করি। আমাদের কথা হলো যে ভালো কাজে সহযোগিতা করা আর খারাপ কাজে অসহযোগিতা করা। তো এটা আমরা করছি। আপনারা জানেন যে এই যে তেলের ব্যাপারে আমাদের কমিটি 2টা হয়েছিল, সরকারি দল বিরোধী দল, কি একসাথে হয় না? একসাথে হয়েছে, সমস্যার সমাধান হয়েছে। পরবর্তীতে তারা জনগণের ভোটে যে রায় দেওয়া হলো গণভোটে, সেখানে সংস্কারের জন্য বলা হলো, সংবিধান সংস্কার করার জন্য তারা রাজি হয় নাই, তারা সংশোধন করার জন্য। আচ্ছা বলেন, সংশোধন আর সংস্কার একটু পার্থক্য নাই? একটা লোকের 2-1টা যদি ঘা ওঠে শরীরে, মলম টলম দিয়ে সারা যায়, কিন্তু গোটা শরীরটাই যদি পচে যায়, রক্তই যদি পচে যায়, আপনি বলেন এই ট্যাবলেট দিয়ে ক্যাপসুল দিয়ে চলবে না? এটাকে টোটাল অপারেশন করা লাগবে, ওর রক্তই চেঞ্জ করতে হবে। তো আজকে দেশ যে জায়গায় গেছে, বাংলাদেশের সংবিধানের রক্ত পরিবর্তন করতে হবে। এটা ছোটখাটো কোনো প্রতিষেধক দিয়ে এটা ঠিক হবে? সম্মানিত ভাই এবং বোনেরা, তো আমি কথা বললে তো অনেক প্রসঙ্গ যায়, আমি এবার আসি কয়েকটা জায়গায়। আচ্ছা, জ্ঞান মানে তো ভালো জিনিস নাকি বলেন? যারা জ্ঞান অর্জন করবে তারা চরিত্র অর্জন করবে। জ্ঞান এবং চরিত্র পাশাপাশি। চরিত্র গঠন হলো না, জ্ঞান অর্জন করলো। আপনারা পড়েছেন না, চরিত্রহীন কি হয়? পশুর সমান। আছে না একটা প্রবাদ, আপনারা পড়েছেন না? চরিত্রহীন ব্যক্তি হয় পশুর সমান। তো চরিত্রহীন যদি পশু হয়, আর শিক্ষা করেও যদি চরিত্রহীন হয়ে যায়, তারা কি মানুষ থাকবে না পশু হয়ে যাবে? আপনার আমার সাথে একটু জবাব দেন। মানুষ থাকবে না পশুর মতো হয়ে যাবে? আর আপনার না বললেও আল্লাহ বলে দিয়েছেন, সেটা আপনাদেরকে বলি। আল্লাহ কি বলেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দেওয়া হয়েছে কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা করে। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ দেওয়া হয়েছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দেওয়া হয়েছে কিন্তু কান দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আযাল, বরং তার চাইতেও নিকৃষ্ট তারা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জাতিকে জন্তুর চাইতেও নিকৃষ্ট বানানোর পরিকল্পনা ওই সমস্ত লোক করে
যারা চরিত্রকে বাদ দিয়ে লুটপাট করে খাওয়ার চিন্তা করে, দেশের কল্যাণের জন্য যাদের চিন্তা নাই, যারা চোখ দিয়ে দেখে গরু ছাগলের মতো দেখে, চোখ দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ তারা দেখে না, তারা অন্তর দিয়ে চিন্তা করে তাদের নিজের গাড়ি বাড়ি বানানোর জন্য কত টাকা কোথায় পাওয়া যাবে, কিন্তু হৃদয় দিয়ে দেখে না, চিন্তা করে না আমি অন্যায়টা করলে কাল কিয়ামতে আমাকে এর জন্য ঠকতে হবে, আমাকে শাস্তি পেতে হবে। তারা কান দিয়ে শোনে না তার মানে তা না, অনেক কিছু শুনে, কিন্তু ওই জিনিস শুনে না যেটা শুনলে পরে তাদের কল্যাণ হবে। ভালো জিনিস শুনে না এবং খারাপ জিনিস শোনার পরে সেখান থেকে বিরত থাকে না। এইরকম যারা তৈরি হবে তারা মানুষ থেকেও নিকৃষ্ট, অর্থাৎ আল্লাহ তাআলার ভাষায় বালহুম আজাল, বরং জন্তু জানোয়ারের চাইতেও তারা নিকৃষ্ট হবে। আজকের শিক্ষা ব্যবস্থা আমি তো মনে করি যাদেরকে চরিত্রবান তৈরি করছে না, এই সমস্ত লোকদের ছাত্রদেরকে চরিত্রহীন মানুষের মতো, অর্থাৎ আল্লাহর ভাষায় পশুর চাইতেও নিকৃষ্ট পর্যায়ে চলে যাবে যদি এদেরকে আল্লাহর ভয় দেওয়া না হয়, তাদের অন্তরে যদি ভালো চিন্তা না ঢোকানো হয়, চরিত্র যদি গঠন করা না হয়, তাহলে এই অবস্থায় তাদের হবে। আপনি চিন্তা করেন, একটা লেখাপড়া করা মানুষ কি করে টাকা চুরি করতে পারে, লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে পালাইতে পারে? আচ্ছা, এই লক্ষ কোটি টাকাগুলা কার? কোনো ব্যক্তির? জনগণের। আচ্ছা, এই লোকটা জীবনে কোনোদিন এই কোটি কোটি টাকা যাদের ভাগ আছে, মানে যারা অ্যাকাউন্টে টাকা রেখেছিল, ওদের কাছে এই টাকাগুলা পৌঁছাইতে পারবে? কোনোদিন সম্ভব? এত লোকের মানে অধিকার নষ্ট করে দিল কাল কিয়ামতে, এদের কোনো ক্ষমার কোনো উপায় আছে বলে আমি ব্যক্তিগতভাবে খুঁজে পাই। প্রিয় ভাইরা, আজকে সমাজকে ভালো করতে হলে শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে। আজকে যে শিক্ষা ব্যবস্থার কথার জন্য এখানে এসেছে জুলাই উত্তর, জুলাই চেয়েছে ইনসাফ কায়েম করার জন্য। যদি লেখাপড়া শিক্ষা করে ইনসাফ কায়েম না করে, জুলাইয়ের শিক্ষা বাস্তবায়িত হবে। আগামী দিনে যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এভাবে গড়ে উঠে যে প্রত্যেকটা ছাত্র অন্যের হক বুঝবে এবং অন্যের হক আদায় করবে, নিজেরা জুলুম করবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না, তাহলে জুলাইয়ের এই শিক্ষা উই ওয়ান্ট জাস্টিস এটা বাস্তবায়ন হতে পারে। ঠিক তেমনি ভাবে আপনার যেটা আমি একটু আগে বলছিলাম যে যুদ্ধ যে শেষ হয় নাই, তার মানে হলো এটাই যে যা চেয়েছিল তা হয়। আজকে আমরা বলছি যে আপনারা জুলাই সংস্কার, জুলাই আন্দোলন যেটা ছিল তার কথাগুলো লেখা আছে, এগুলো আপনারা পালন করার জন্য শপথটা নেন। তারা শপথ নিল না, এখন বলছে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, বলছে না? আচ্ছা, আপনারা বলেন, ভোট দেওয়া হলো, ভোটকে যারা মানলই না, যারা শপথ হিসাবে এটাকে গ্রহণ করতে পারলো না, তাদের দ্বারা অক্ষরে অক্ষরে এটা পালন করা সম্ভব? সম্ভব। কথা বলতে পারে, বলা যায় সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এখন দেখা যাচ্ছে সবার আগে আমি, সবার আগে আমার দল। কি কথা বুঝছেন? স্লোগানটা হবে সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে আমার দল। দলকে বাঁচানোর জন্য যেভাবে সরকার লেগেছে, আমার মনে হয় স্লোগানটাকে চেঞ্জ করতে হবে। সবার আগে বাংলাদেশ, এইটা মানাবে না যদি এই সমস্ত অপকর্মগুলো বন্ধ না করা। কি আমার সাথে আপনারা একমত? অল্প কিছু একমত না, সবাই একমত? হাত তুলে দেখান, সবাই একমত আছে যে আমরা বাংলাদেশকে যদি সবার আগে দিতে হয়, তাহলে এই কথাগুলো মানতে হবে যে আমরা শিক্ষা ব্যবস্থাকে ভালো করব, আমরা সকলের অধিকারকে মেনে নেব, 70% জনগণের ভোটকে আমরা মেনে নেব। এটা যদি মানতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস বাংলাদেশকে আমরা সুন্দর করতে পারবো। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আর 5 মিনিট কথা বলে শেষ করি, কারণ অজু করে যেতে হবে। তো কি আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন না রিটায়ার্ড হলেন, কোনটা? তো আমি 5টা মিনিট আপনাদেরকে সবাই নিয়ে শেষ করতে চাই যে আমি মিল্টনের একটা ইংরেজি কথা আছে শিক্ষা সম্পর্কে, আপনাদের মনে আছে, জানা? সেটা হলো যে শিক্ষা হচ্ছে মানে মানুষের বডি, মন এবং অন্তর, এই 3টা জিনিসের সমন্বয় ডেভেলপমেন্ট হবে, এটা হলে শিক্ষা হয়। এটা প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ ডিগেন যারা পড়েছেন মিল্টনের,
এই দর্শনটা সেখান থেকে আসে যে আমরা যদি মানে দেহকে ভালো রাখতে চাই তাহলে নিয়ম মতো খানা খেতে হবে, মানে হারাম বাদ দিয়ে হালাল খেতে হবে। পরিমাণ যেভাবে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা 3 ভাগ করো পেটকে, 1 ভাগ খাও, আর 1 ভাগ পানি দিয়ে পূরণ করো, আর 1 ভাগ ফাঁকা রাখো, তাহলে তোমার পেট ঠিক থাকবে। পেট ঠিক থাকলে তোমার স্বাস্থ্য ঠিক থাকবে, কোনো অসুবিধাই পড়বে না। এই যদি খাবার খায় মিলে চলে তাহলে তার দেহটা ভালো থাকবে। মনের ব্যাপারে মন সব সময় ভালো চিন্তা করবে, খারাপ চিন্তা করতে পারে না। আমি একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফের সময় রাত্রে তার স্ত্রী এসেছিলেন, তাকে কাজ মানে কিছু প্রয়োজনীয় কাজের জন্য এসেছিলেন, তাকে বিদায় করার জন্য বাড়ি পর্যন্ত রাত্রে পৌঁছানোর জন্য যাচ্ছিলেন। রাস্তায় দেখা হয়ে গেল 2 জন আনসার অর্থাৎ 2 জন সাহাবীর সাথে দেখা হলো। তাকে ডাক দিয়ে বললো যে এই শোনো তুমি, আচ্ছা তারপরে বললো যে এটা আমার স্ত্রী। তার মানে তারা বললো যে ইয়া রাসূলুল্লাহ আপনার সম্পর্কে কি আমরা কোনো চিন্তা করতে পারি? তিনি বলছেন যে না, শয়তান এমন একটা জিনিস যে মানুষের রক্তে রক্তে প্রবেশ করে অনেকের সম্বন্ধে কুধারণা সৃষ্টি করতে পারে। একটা ছেলে আর মেয়ের রিক্সা দিয়ে যাচ্ছে, আপনি চিন্তা করবেন, যদি শয়তানি চিন্তা করেন বলবেন যে প্রেমিক প্রেমিকা 2 জন চলে যাচ্ছে। অথবা আপনি যদি ভালো চিন্তা করেন ভাই বোন যাচ্ছে, অথবা স্বামী স্ত্রী যাচ্ছে, কি কোনটা ভালো চিন্তা? বুঝতে পারলেন না? কথা বোঝা গেছে? ভালো চিন্তা করাটাই হচ্ছে সত্যিকার ভাবে জ্ঞান। আর যখন কুচিন্তা করে ওটা জ্ঞান না, এটা মানুষকে ধ্বংস করার জন্য, মানুষের মধ্যে গীবত সৃষ্টি করার জন্য, চরিত্র বিধ্বংস করার জন্য যথেষ্ট। অতএব শিক্ষার সাথে চরিত্র এমন ভাবে জড়িত, এটা একসাথে চলতে পারে। আচ্ছা, বিড়ি আর মদ, এটা আপনাদের মনে আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এক জায়গায় বলে ফেললেন, আমি জানি না কোথায় আমাদের কে বলেছে, উনি বললেন যে একটা দল মানে বিড়ির দাম কমছে, মদের দাম কমছে, এই জন্য বেজান, শব্দটা সরি মানে আমার শব্দটা ঠিক মনে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন অন্যদের পছন্দ নয়। আচ্ছা, এইটা কোনোদিন কোথাও গিয়ে বলতে পারে? আমরা তো মদকে হারাম করতে চাই, বিড়িও ওয়ান কাইন্ড অফ মদের মধ্যে পড়ে, কারণ মাদক সেখানে আছে, নেশা। এই নেশা আমরা বন্ধ করতে চাই। বলে দিলেন যে না, একটা দল আছে যারা এটাতে খুশি না। আমি বলবো যে এভাবে এটা চিন্তা করাটা মনের দিক থেকে সঠিক চিন্তা নয়। সমাজকে ভালো করতে হলে ভালো চিন্তা করতে হবে। কি আপনারা এখন থেকে ভালো চিন্তা করবেন ইনশাআল্লাহ? একটা ছেলে মেয়ে দেখলে কি মনে করবেন যে প্রেমিকা আর প্রেমিকা? তাহলে গুনাহ হবে। আপনি ভালোটা ধারণা করেন, ভাই বোন যেতে পারে না একসাথে, স্বামী স্ত্রী যেতে পারে না, এই ভালোটা চিন্তা করেন। আল্লাহ তাআলা হুসনে জন বলেছেন শিক্ষার জন্য, এটা সত্যিকার ভালো ধারণা, তো খারাপ ধারণা করা যাবে। শেষ কথা যেটা বলে আমি শেষ করতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প দিনের মধ্যেই দুনিয়া থেকে নেবেন। কতদিন? 60 থেকে 70 বছরের মধ্যে মানুষ মরে যায়, এটাই হাদিসে পাওয়া যায়। আমাদের গড়ে 40 বছর হয় না, এখানে 30-40 সবাই হয়ে গেছে, অর্ধেকের বেশি চলে গেছি। তারপরে যে ওটা পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি নাই। অতএব দুনিয়াটা হচ্ছে আমাদেরকে তৈরি হওয়ার জায়গা, আখিরাতটা হচ্ছে আমাদের জন্য চিরন্তন থাকার জায়গা। আমরা কি দুনিয়ার শান্তি নিয়েই থাকবো, না আখিরাতের শান্তির জন্য চেষ্টা করবো? কোনটা? জোরে বলতে হবে, কোনটার জন্য চেষ্টা করব? আখিরাতের জন্য। আমার আপনার মতো লোক এখানে 100 বছর আগে ছিল না, এই জায়গায় ছিল 100 বছর তার আগে চলে, মানে আমাদের থেকে নাই এখন। আবার আমরা যারা এখানে আছি 100 বছর পরে আমরা কেউ থাকবো? কোনো সাংবাদিক থাকবেন? আমরা কোনো বক্তা শ্রোতা থাকবো? আমরা থাকবো না, আমরাও চলে যাব। কিন্তু যে জায়গায় যাব সেই জায়গায় যে আমরা যাতে ভালো মতো থাকতে পারি সেই আখিরাতে, সেই চেষ্টাকে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে জুলাই উত্তর যে শিক্ষক এবং শিক্ষার কথা বলা হয়েছে, আসুন আমরা সুন্দর করে এই শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজাই। আল্লাহর দেওয়া কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে প্রত্যেকটা শ্রেণীতে আমরা গড়ে তুললে দেশটা সুন্দর হবে, শিক্ষা ব্যবস্থা সুন্দর হবে।